মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয়? উত্তর হবে কার্টোগ্রাফার। স্তম্ভ 1 আর স্তম্ভ 2, দর্শন মিলবে ভূগোল চিন্তন, ভূতত্ত্ব মিলবে ভূমিরূপবিদ্যার সাথে, ভূজলবিদ্যা মিলবে সমুদ্রবিদ্যার সাথে, আর নৃতত্ত্ববিদ্যা মিলবে সাংস্কৃতিক ভূগোলের সাথে। ছায়াপথগুলির মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান। পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে, এটা সঠিক। পৃথিবী পৃষ্ঠ থেকে যত ভিতরের পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যায় তত পদার্থের ঘনত্ব কমতে থাকে, না, এটা ভুল হবে। পৃথিবীর ভিতরে যত যাওয়া যায় তত পদার্থের ঘনত্ব বাড়তে থাকে। তাহলে প্রথমটা সঠিক, কিন্তু দ্বিতীয়টা সঠিক নয়। সি হবে সঠিক উত্তর। ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড করা হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে সেটা হবে ছায়া অঞ্চল। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা 30 কিলোমিটার। কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? সান্দ্র লাভা প্রবাহিত হয় বি মিশ্র আগ্নেয়গিরিতে। যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা যায় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। 9 নম্বর, যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হলো অন্তর্জাত শক্তি। নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়? সামুদ্রিক ভূমিকম্প, মহীসোপান বরাবর ভূমিধস, অগ্ন্যুৎপাত, এই তিনটে সুনামির জন্য দায়ী, কিন্তু মৃত্তিকা ক্ষয় সুনামির জন্য দায়ী নয়। পরের একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরগুলোর গ্রাফ। তো প্রশ্ন 11 নম্বর, নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক? ওজনের ঘনত্ব সর্বাধিক স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ লেয়ার নম্বর 2। বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়তে সাথে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে? উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা, আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি যে লেয়ার 2তে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বেড়ে যাচ্ছে, আর লেয়ার নম্বর 4 উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা বেড়ে যায়, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই দুটো স্তরে। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় মেসোস্ফিয়ারে, মেসোস্ফিয়ার অর্থাৎ লেয়ার নম্বর 3তে। 14 নম্বর প্রশ্ন, সামুদ্রিক লবণ, ধূলিকণা, সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয় ধূলিকণা। 15 নম্বর, ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাসের সাথে জড়িত। পার্ট বি 16 নম্বর, নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবি হিসাবে এ, অপরটি কারণ হিসাবে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? দাবি সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোলের ক্ষেত্রে অন্তর্গত, এটা সঠিক। কারণ হচ্ছে মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে, এটাও সঠিক। তাহলে দাবিটাকে, কারণটা দুটোই সঠিক, আর দুটো দাবির কারণটাকে সঠিকভাবে বর্ণনা করছে। তাহলে দাবি ও কারণ দুটোই সত্য এবং কারণের সঠিক ব্যাখ্যা হলো দাবিটি। 17 নম্বর, কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত? এটা হবে নবনিয়ন্ত্রণবাদ। 18 নম্বর, নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়?
মানবীয় ভূগোলের ক্ষেত্র নয় হচ্ছে ভূসংস্থান। জনবসতি মানুষের সাথে জড়িত, পরিবহন মানুষ তৈরি করেছে, শিল্প মানুষের দ্বারা নির্মিত, তিনটেই মানবীয় ভূগোলের অন্তর্গত, কিন্তু ভূসংস্থান প্রাকৃতিক বা বিশিষ্ট, এটা মানবীয় ভূগোলের অন্তর্গত নয়। কেস স্টাডি, মনোযোগ সহকারে পড়া নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। শাকসবজি, ফল ও ফুলের বিশেষ চাষকে হর্টিকালচার বা ট্রাক ফার্মিং বা বাগান কৃষি বলে। এই প্রযুক্তি প্রধানত উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার হ্রদ অঞ্চল, উচ্চ শিল্পায়িত ও নগরীকৃত অঞ্চল এবং উত্তর পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মেট্রোপলিটন অঞ্চলে শহরতলিতে করা হয়। উন্নত দেশগুলিতে, নগরায়িত রাজ্যগুলিতে সবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে। এই ধরনের চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি দেওয়া হলো। কৃষিজোটগুলির আকার অপেক্ষাকৃত ছোট। এই বাগানগুলি পাকা সড়ক পথের সাথে খুব ভালোভাবে সংযুক্ত। ট্রাক ফার্মগুলি সাধারণত বাজার থেকে রাতারাতি পৌঁছানো যায় এমন দূরত্ব থাকে। এটি একটি নিবিড় পুঁজি নির্ভর এবং অন্তত যন্ত্র নির্ভর কৃষিকাজ। এই ধরনের কৃষি বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে। শাকসবজি ও ফল সংগ্রহ করা হয়ে থাকে। এই মাজিদ হোসেনের ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যেকার এই অংশটা দেওয়া হয়েছে। এই প্রশ্ন 19 থেকে 21 নম্বর প্রশ্ন অবধি উত্তর এই প্যারাটির মধ্যে রয়েছে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখা যাক, কোথায় বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে? উপরে প্রথম লাইনে বলা আছে যে এই বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয়? এ নম্বর, এটি শ্রম ও মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা, এটা সঠিক। বি নম্বর, এর জন্য শীতল অঞ্চলে সবুজ ঘর ও কৃত্রিম গরমের প্রয়োজন, অর্থাৎ গ্রিন হাউস এর প্রয়োজন, এটা সঠিক। এই ব্যবস্থার ক্ষুদ্র সেচ ও জৈব সারের উপর অনেক জোর দেয়, এটাও সঠিক। কিন্তু ডি নম্বরটা দেখো যে এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, এটা সঠিক নয়, কারণ এই ছোট জায়গার মধ্যে এই কাজটাকে করা হয়। 1 নম্বর বৈশিষ্ট্য লেখা আছে। তারপরে 21 নম্বর, কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব? নেদারল্যান্ডের দেশের মধ্যে কোন ফুলটা বিশেষত্ব রয়েছে? সেটা হবে টিউলিপ, অর্কিড, গোলাপ না গাঁদা। নেদারল্যান্ডের বিশেষত্ব ফুল হচ্ছে গোলাপ। ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের শিকার করে বেঁচে থাকে। খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চলে, কারণ অঞ্চলের বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে। যেরকম আপনার মেরু অঞ্চলে এবং সব মরুভূমি অঞ্চলগুলোতে মানুষ শিকার করে বেঁচে থাকে। 22 নম্বর প্রশ্নের উত্তর ডি। 23 নম্বর, সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও। ঠিক আছে, পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল কি? শিকার ও পশু সংগ্রহ, তারপরে আসলো গৃহপালিত পশুপালন, তারপরে যাযাবর পশুপালন, তারপরে আসলো বাণিজ্যিক পশুপালন। আদিম সব থেকে পুরনো কোনটা? শিকার ও সংগ্রহ, তারপরে গৃহপালিত পশুপালন, তারপরে যাযাবর পশুপালন, বাণিজ্যিক পশুপালন। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন ধরনের খনিতে বৃহৎ ও ক্ষুদ্র উৎপাদন পাওয়া যায়? খোলা ঢালাই খনন, এই খনিগুলোতে। ব্রাজিলের কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? কফি উৎপাদিত হয় সবথেকে মিনাস গেরাইস প্রদেশে। পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি? আমরা জানি ভারতে সবথেকে বেশি কার্পাস উৎপাদিত হয়। তারপরে 27 নম্বর, নিচের কোন
ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা বর্ণালী পোশাক শ্রমিক হিসাবে পরিচিত। আমরা জানি যে 5 ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সাথে কিছু পোশাকের কালারের সম্পর্ক রয়েছে। যেরকম বর্ণালী পোশাক যে সমস্ত শ্রমিক পরিধান করে তাদের অতি নব্য শ্রমিক হিসাবে গণিত হয়। তারপরে আমাদের ভারতের ভূগোলের পার্ট সি, নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতি ভারতের কোনটি সীমা? আমরা জানি যে ভারত দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, অর্থাৎ 28-এর সি সঠিক উত্তর। 29, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার প্রসারিত হয়েছে? গ্রস্ত উপত্যকার ভিতর দিয়ে প্রসারিত হয়েছে নর্মদা ও তাপি। এখানে তাপি রয়েছে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 30-এর এ, 31, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। আরাবল্লী ভারতের সবথেকে প্রাচীনতম ভঙ্গিল ও ক্ষয়জাত একটা পর্বত, যেটার সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। কোন নদীটি দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত? গোদাবরী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। একটা ভারতের ম্যাপ দেওয়া আছে, ABC 3টে জায়গা চিহ্নিত করা আছে। এই জায়গাগুলো কোথায় তোমরা দেখতে পাচ্ছ? এ হচ্ছে এই জায়গাটা, বি তার নিচে, সি 3টে জায়গা। মানচিত্র 133 নম্বর প্রশ্ন, প্রদত্ত মানচিত্র এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে? 33 নম্বর এ যে জায়গাটাতে আছে সেখানে সাতপুরা পর্বতমালা রয়েছে। 2 নম্বর হচ্ছে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটির নাম কি? বি, এই নদীটির নাম হচ্ছে কাবেরী। নিচে রয়েছে তামিলনাড়ু রাজ্যে। তারপরে কেরালার জায়গাতে রয়েছে সি, হলো ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল আছে। সেই সমভূমিটির নাম হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি। মালাবার উপকূলীয় সমভূমি কেরালা রাজ্যের মধ্যে রয়েছে। করমণ্ডলীয় উপকূলীয় সমভূমি রয়েছে তামিলনাড়ু রাজ্যের মধ্যে। গুজরাট উপকূলীয় সমভূমি গুজরাট রাজ্যের মধ্যে। কোঙ্কণ উপকূলীয় সমভূমি রয়েছে মহারাষ্ট্র রাজ্যের মধ্যে। এ হলো আমাদের 35টা কোশ্চিন, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে মডেল অ্যান্সার কোশ্চিনের সমাধান। তো এই আমাদের ছোট্ট একটা ভিডিও। ধন্যবাদ।